তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য বক্তব্য তুলে ধরি এবং অতিথিদের কাছে জানতে চাই তাদের বক্তব্য ও প্রতিক্রিয়া। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনের লড়াইয়ে কতটা শক্তিশালী জামায়াত। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক ডক্টর জাহেদুর রহমান। জাহেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি বিষয় তো শুনলেন, নির্বাচন চলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সবগুলো রাজনৈতিক দল নির্বাচনমুখী, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দলই তার সাংগঠনিক সক্ষমতা যেমনি জানান দিচ্ছেন, প্রতিশ্রুতিও দিচ্ছেন, নানান ধরনের প্রতিশ্রুতি আছে। সেক্ষেত্রে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াইটি একটু ভিন্নতা আছে বিগত নির্বাচনের থেকে। সেটি হচ্ছে যে একদিকে বিএনপি সহ বেশ কিছু জাতীয়তাবাদী ঘরানার রাজনৈতিক দলের একটা নির্বাচনী জোট বা সমঝোতার জোট, অপরদিকে জামায়াত ইসলামের নেতৃত্বে বেশ কিছু ধর্মীয় রাজনৈতিক দলের জোটই বলা যায়। তারাও জোট বলতে রাজি না, তবে তারা বলছেন সমঝোতার জোট। দুই পক্ষ, একদিকে জাতীয়তাবাদী, অন্যদিকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের যে এই লড়াইয়ে আসলে ধর্মভিত্তিক জোটের প্রধান হিসেবে জামাত কতটা শক্তিশালী হবে এবং লিবারেল পার্টি হিসেবে বা মধ্যমপন্থার রাজনৈতিক দল হিসেবে বিএনপি আসলে জামাতের এই রাজনৈতিক কৌশলে, মানে দুই মেরুর রাজনীতি, দুই ধরনের দর্শন, যেহেতু এই লড়াইটা আসলে কেমন হবে? ধন্যবাদ আপনাকে। আপনি একটু ভিন্ন ধরনের নির্বাচন বলছেন। আমিও মনে করি আমাদের ইতিহাসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জেনুইন যে নির্বাচনগুলো হয়েছে, আমাদের তো নির্বাচন এটা ত্রয়োদশ, মানে আগে কাগজে কলমে 12টা নির্বাচন হয়েছে। আসলে নির্বাচন কয়টা হয়েছে খেয়াল করবেন। আমরা নির্বাচন বলার সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এত কিছু বিশেষণ লাগাই। এটা লাগানোর কথা ছিল না। নির্বাচন মানে কিন্তু এগুলো অবাধ, নির্বাচন বলতে গেলে এগুলো থাকতেই হবে। কিন্তু আমাদের দেশে আবার বিশেষ রকম নির্বাচন হয় বলে আমরা এগুলো যোগ করি। তো যাই হোক, আমি সেই পয়েন্টেই বলছি, ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন যেগুলো হয়েছে, এই প্রথম কোনো একটা নির্বাচনে আমরা সম্ভবত না, আমি অন্তত খুব কনফিডেন্টলি বলে দিতে পারি কে জিততে যাচ্ছে, বোঝা যাচ্ছে, এতটাই ক্লিয়ার। আর কোনো নির্বাচনে এই পরিস্থিতি ছিল না। কোনো একজন হয়তো খুব খারাপ করেছে, কিন্তু একেবারে ধরুন 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ 62টা সিট পেয়েছিল, খুবই খারাপ, কিন্তু অনেকগুলো আসনে কিন্তু হাড্ডাহাড্ডি, এবং আপনি আগে বলে দিতে পারছিলেন না যে কে যাচ্ছে, নিশ্চিতভাবে বিএনপি জিতে যাবে, এভাবে বলে দিতে পারছিলেন না। ইভেন 2008 সালে এটা টু সাম এক্সটেন্ট একটা রিগড নির্বাচন, এটা অন্য ফর্মে কারচুপি হয়েছে, বিএনপি খুবই খারাপ রেজাল্টও দেয়া হয়েছে তাকে, কিন্তু জনগণ বুঝতে পারে, কিন্তু আগে বোঝা যায়নি যে এটা এই পরিস্থিতি হতে পারে। এই প্রথম আমরা এইভাবে বলতে পারছি। সো এই পয়েন্ট অফ ভিউতে তাহলে বোঝাই গেল যে জামাত কেমন করতে পারে, যেমন এবং তার নেতৃত্বাধীন দল। জামাত ইসলামী যে ভালো করবে না তার আমি একটা প্রমাণ দিই। আমি একটা জিনিস একটু পড়ি একটা পোর্টাল থেকে। কিছুদিন আগে জামাত ইসলামী তার দল নিয়ে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে গিয়েছিলেন। এটি শোক প্রকাশ করতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার। তারপর আমাদের সৌজন্য সাক্ষাৎকার হয়েছে। বেরোনোর পর, সৌজন্য সাক্ষাতের পর বেরিয়ে জামাতের আমির কিছু কথা বলেছেন, যেগুলো রাজনৈতিক। হ্যাঁ, আমি একটু এই কথাগুলো পড়ি, তাহলে বোঝা যাবে জামাত, উনি মানে আমির স্বয়ং যখন বলছেন, উনি কি বলছেন। ওনারা বলছেন, আজকে এই নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ একসাথে কাজ করবো। আচ্ছা, তারপর বলছেন তারেক রহমান সহ বিএনপি সবাই একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এরপরের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছি যে 5টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কি না, সেটাও আমাদের চিন্তা করা দরকার, একটা চিন্তার স্থিতিশীলতার জন্য। আমি খেয়াল করেন, শেষে বলছেন, আমরা এটাও বলেছি নির্বাচনের পর সরকার গঠনের আগেই আমরা বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য সিদ্ধান্ত নেব। তো নির্বাচনের পর সরকার গঠনের আগে আবার বসবেন বলছেন, স্থিতিশীলতার জন্য 5 বছরের জন্য কিছু করতে পারি কি না, একটা গ্যাপ আছে। তার মানেটা হচ্ছে, আমি এখন খোলাখুলি যদি বলে, আমি যেটা পড়ে বুঝি, উনি এটা বার্তাও দিতে চেয়েছেন, আবার সরাসরি বলে ফেলতে চাননি, সেটা হচ্ছে এটা জাতীয় সরকার বিএনপি তৈরি করবে অনেক দিন থেকে। এটা ইভেন শেখ হাসিনার সময় থেকে, 2022 সাল থেকেই তাদের এক ধরনের প্রস্তাবনা আছে। আমি আমিরের এই বক্তব্য পড়ে আমার মনে হচ্ছে তিনি জাতীয় সরকারে যেতে চান। তাহলে গণতান্ত্রিক পার্লামেন্টে অপোজিশনে কে থাকবে? কিছুই হবে না, এটা হয় না।
উনি যেটা চাইছেন এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করছে। আমি এটাকে শুরু থেকে খুব স্ট্রংলি নেগেট করি যে এটা হয় না বাংলাদেশ। তার মানে জাহিদ ভাই, যদি ওনার বক্তব্যে এটি আউটকাম হয় তাহলে নির্বাচনের কি দরকার? একদম একদম তাই। এবং একটা গণতান্ত্রিক সিস্টেম কাজ করে, সরকারি দল বিরোধী দল এবং বিরোধী দলের চাপে সরকারি দলকে থাকা উচিত, এবং বিরোধী দল শক্তিশালী থাকা উচিত। শক্তিশালী থাকা উচিত। যেমন 14 সালের পরে আমরা পার্লামেন্টে কিন্তু বিরোধী দল দেখেছি, আমরা বের করতে পারিনি যে কে বিরোধী দল কে তার সরকারি চেয়ে দল। জরুরি কথা এই যে আপনি আগে ভাগে বলে দিতে পারছেন মোটামুটি মানে BNP তার মানে জিতে কি যাবে। পরাজয় এক প্রকার এক ধরনের পরাজয় মেনে নেয়? আমি তাই দেখছি। এবং উনি বিরোধী দলেও থাকতে চাচ্ছে না, তার মানে আমি ধারণা করি ওনার সংখ্যাটাও এত ছোট হতে পারে বলে তিনি ভয় করছেন মানে বুঝে ফেলেছেন। যে এই সংখ্যা নিয়ে, আমার ইন্টারপ্রিটেশন এরকম, মানে এই সংখ্যা নিয়ে বিরোধী দল হওয়াটাও তাদের জন্য প্রবলেম্যাটিক হবে। এখন বিপদ কোন জায়গায় হয়েছে, বিশেষ করে অনলাইনে জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, এদের কিন্তু খুবই ভাইব্রেন্ট প্রেজেন্স আছে। আমি প্রায় মানে এই ধরনের টকশোতে অনেককেই বলি, অনেক সংখ্যক চালককে বলেছি, আমি আপনাকেও যদি বলি, আপনি একটা পোল তৈরি করুন, এই নির্বাচনে কে জিতবে। প্রায় দেখা যায় এই পোল দুদিন রাখলেন, 50,000 1 লাখ ভোট হলো, দেখবেন জামাত 3 গুণ ভোট পেয়ে জিততেছে, বিএনপির ভরাডুবি। মাঝে মাঝে দুজনের ছবি দেয়, ডাক্তার শফিক, জনাব তারেক রহমান। তারেক রহমানকে চাইলে লাইক দিন, শরীফ সাহেবকে চাইলে হার্ট দিন, লাভ দিন। ওটাও 3 গুণ 4 গুণ শফিক সাহেব পান। তার মানে অনলাইনে একটা ইকোসিস্টেম তাদের আছে, তারা সবাই মিলে এগুলোকে ভোটে জেতায়। কিন্তু মাঠের পরিস্থিতি আসলে আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। এবং খেয়াল কিন্তু করবেন মাঠের পরিস্থিতি যদি এরকম হয়, ছাত্র সংসদ নির্বাচনগুলো তো আসলে ফেসবুকে হয় ওটা না, ওটা হয়নি। এবং মানে ওটার সাথে কি এই নির্বাচন তুলনা করা যায় না? একেবারেই না, কোনোভাবেই না, কোনোভাবেই না। যে পয়েন্টগুলোর কারণে তারা ওখানে জিতেছেন তার কোনো কিছুই এখানে আসলে এক্সিস্ট করে না। মানে আমির স্বয়ং এটা চাইছেন, মানে এখন উল্টো হতে পারে, আমির কি এটা ভাবছেন যে আমরা সরকারে জিতে বিএনপিকে জাতীয় সরকারে নিতে চাই, ওনারা উনি তো সরকার প্রধান হবেন, বিএনপি নেবেন কিনা, যাই হোক আমি সেটা মনে করছি না। সো পারসেপশন হচ্ছে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছে। জামাত আমার 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 ধারণা মতে জামাত আসলে একা নির্বাচন করতেও চায় না, এই নির্বাচনটাই সবাই মিলেমিশে করতে চেয়েছিল। এবং এই ধরনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে যে তাদের মধ্যে এক ধরনের সন্দেহ সংশয় ছিল এবং নানান রকম বাহানার কথা বলছিলেন, লোয়ার হাউসে পিআর লাগবে, ওটা অনেকগুলো লাগবে, সেটা ifs, লাগবে, buts, মাঝে মাঝে dots। নটস, এক্স্যাক্টলি এগুলো করে। সো সেই জন্য আমি মনে করি জামাত ইসলামী বেশ ডিজাস্টারাস একটা ফল সম্ভবত করতে যাচ্ছে। এটা আরো বাড়তে পারে কিভাবে। তাহলে যে সরকার বলছে বারবার যে একটি ঐতিহাসিক নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের 100 বছরের সিদ্ধান্ত হবে, তাহলে সেটি নিয়ে তো প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়ে যায়। না, প্রশ্ন যে নির্বাচনটা যদি ভালো হয়, এখন সরকারের কাজ তো কাউকে জেতানো বা হারানো না। সরকারের কাজ হচ্ছে এমন একটা নির্বাচন, আমরা কি কতগুলো ক্রাইটেরিয়া থাকে, সব প্রার্থী কি ফ্রিলি ক্যাম্পেইন করতে পেরেছেন, কেউ যদি আচরণবিধি ভাঙে ও বড় দলের বলে তাকে ছাড় দেওয়া হয়েছে, ভোটাররা কি নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পেরেছেন, ভোট কি ঠিকমতো কাউন্টেড হয়েছে, রেজাল্ট কি ঠিকমতো ঘোষিত হয়েছে। সরকারের কাজ কিন্তু এগুলো। এতে যদি কথার কথা কোন একটা দল 300 সিটে 300 সিট পায়, এটা সরকারের দেখার ব্যাপার, এটা চমৎকার নির্বাচন হবে। 100 বছরের কথা যেটা বলছেন সেটা আসলে অন্য একটা কারণে, সেটা হলো গণভোট। যেটা মানে গণভোটকে ইন্ডিকেট করে তিনি বলছেন, কারণ হলো গণভোটের মাধ্যমে কতগুলো বেসিক স্ট্রাকচারাল চেঞ্জ আমাদের কনস্টিটিউশনে আসার কথা, এটা নিয়েও ডিবেট পরে হতে পারে। এগুলো তো আসলে থেকে যাবে, এগুলো যেহেতু থেকে যাবে এইটাকে ইন্ডিকেট করে ডক্টর ইউনূস বলছেন। কিন্তু তিনি নির্বাচন সম্পর্কে একটা কথা বলছেন, এটা আমাদের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে। আমি আসলে একেবারেই সেটা মনে করি না, কারণ এখন পর্যন্ত অন্তত আইন মানে শৃঙ্খলা এটিও তো শ্রেষ্ঠত্বের একটা ইন্ডিকেটর হতে পারে যে এমন একটি নির্বাচন হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট প্রথমবারের মতো কোনো বিরোধী দলই খুঁজে পাবে না। এরকম একটা পরিস্থিতি যদি সবাই মিলে ওটা করতো তাহলে আপনার ব্যাখ্যা অনুযায়ী আমার ব্যাখ্যা অনুযায়ী এরকম হতে পারে, হতে পারে। কিন্তু উনি যেরকম বলছেন ওই মানেরও নির্বাচন হবে না, কারণ সোফার সরকার এবং নির্বাচন কমিশন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের যে ধরনের পদক্ষেপ, তাদের যে ধরনের ইনিশিয়েটিভ দেখছি, এগুলো আমি সন্তুষ্ট হওয়ার মতো দেখছি। বেশ কিছু দুর্বলতা আছে, ভীষণ দুর্বলতা আছে। এখন নির্বাচন যদি এগোতে থাকে, বিশেষ করে আমরা 22 তারিখের পর এগুলো আরো বেশি বুঝবো, কারণ ক্যাম্পেইন যখন শুরু হয়ে যাবে, যখন দলগুলো তার শক্তি নিয়ে মাঠে নামবে, পরস্পর মুখোমুখি হবে, ক্যাম্পেইনের মধ্যে দেখা হবে, বাংলাদেশের মানে ঐতিহ্য বলে এই সময় সংঘাতমুখ পরিস্থিতি হতে পারে। সো ওই সময় আমরা বুঝতে পারবো সরকার আসলে কতটুকু এফেক্টিভলি কাজ এর মধ্যে করছে। জাহিদ ভাই আরেকটি জিনিস কিন্তু আছে যেটি আমরা ভুলে গেছি হয়তো অনেকে বা ভুলতে বসেছি। সেটি হচ্ছে যে 5 আগস্ট 2024-এ যে সরকার তাদের সীমাহীন দুর্নীতি অনিয়মের কারণে এক প্রকার পালিয়ে যেতে হলো পেছনের দরজা দিয়ে, তাদেরও তো কর্মী সমর্থকদের একটি সিংহভাগ রয়ে গেছে।
তারা কি বসে থাকবে? যদি সংঘাত হয় তাহলে বসে থাকবে না, সংঘাত না হলে তারা ইনিশিয়েট করার সাহস তাদের নেই আসলে। আপনি কি মনে করছেন যে সংঘাত একেবারে নির্ঝঞ্ঝাট একটি নির্বাচন হবে? আমেরিকাতেও তো সংঘাত হয়। সংঘাতের এই যে বলছি, যেমন ধরুন আওয়ামী লীগের প্রশ্নটাই বলি, আমেরিকাতে যেটা ঘটনা সেটা হচ্ছে আমেরিকা তারা তাদের যে ধরনের সংঘাত, যে ধরনের সমস্যা হয় সেটা মানে মারামারি বা সহিংসতা ধরনের মানে না। তাদের অ্যাসপেক্টে ওটাও তো এক ধরনের কিন্তু আমি বিশৃঙ্খলা। আমাদের কাছেই বলি, লম্বা সময় ধরে গণতন্ত্রের চর্চা ভারত করে, তাদের ওখানে এই মারামারি ইভেন খুনোখুনি হয়ে যায়। তাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশন, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখি পঞ্চায়েত নির্বাচন খুবই সহিংস হয়। কিন্তু আমাদের দেশে আওয়ামী লীগ তো আসলে চিহ্নিত, ফলে তারা এসে কোনো একটা সংঘাত ইনিশিয়েট করার মতো অবস্থা এই নির্বাচনে তাদের নেই। চিহ্নিত বলছেন, কিন্তু তারা তো আবার অনেকে যোগ দিয়ে হচ্ছেন বিভিন্ন দল। তারপর ওই যে ওটা বললাম যে বিভিন্ন দলে যাচ্ছে, যখন ওই দলগুলো এক্সিস্টিং দলগুলো সংঘাতে জড়াবে তখন তারা সেখানে জাহিদ ভাই, কাপড় বদলালেই কি চরিত্র বদলে যায়? নট নেসেসারিলি, কোনো সন্দেহ নাই। তবে আমি এই প্রসঙ্গে যখন উঠলো একটা কথা একটু বলতে চাই। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বা সমর্থক বা ভোটার্স ক্রিমিনাল না, তাদেরকে তো আসলে আমি মনে করি বিভিন্ন দলে সম্ভব হলে অ্যাকোমোডেট করা উচিত। আমরা কোনটা সমালোচনা করেছেও তাই। আমরা কোনটা সমালোচনা করব? ক্রিমিনালদেরকে আপনি নিচ্ছেন কিনা, তাকে আপনি পুনর্বাসন করছেন কিনা, সেটা সমালোচনার ব্যাপার। কিন্তু ধরুন সাধারণ ভোটার, সাধারণ একজন কর্মী কোনোদিন কমিটিতে ছিল না, কিছু না, পছন্দ করতো, কিন্তু পদধারী অনেকেও তো এইটা পুনর্বাসিত হয়েছে। এটা প্রবলেমেটিক। আওয়ামী লীগের পদে যিনি ছিলেন, আমি পদধারী কোনো মানুষকে আমি মনে করি না যে সে ক্রিমিনাল না, এটা আমি মনে করি। আওয়ামী লীগের পদে থাকা মানেই হচ্ছে আসলে, কারণ ওই অপরাধকে তো তিনি সমর্থন দিয়েছেন। সমর্থন না, উনি অ্যাক্টিভলি এটা পার্ট ছিলেন উনি যখন করছিলেন। এবং অভ্যুত্থান পরবর্তী তিনি কিন্তু এটার জন্য রিগ্রেটও করেননি। একদম তাই, সেটা আছে। কিন্তু এর বাইরে যারা পদে ছিলেন না, সমর্থক ভোটার্স, সাধারণ ভোটাররা তো তারা নাগরিক, সুতরাং নাগরিক এবং অধিকার সেসব কর্মী, তিনি যে প্রয়োগ সেসব করবেন। কর্মী যারা কর্মী ছিলেন, কোনো পদে ছিলেন না এবং যাদের বিরুদ্ধে ফৌজদারি কোনো অপরাধ নেই, তারাও যদি কোথাও জয়েন করতে চান করতে পারেন। তো আমি যে কথাটা বলছিলাম, সংঘাতে যদি আমরা জড়িয়ে পড়ি, সে সম্ভাবনা আসলে এবার নির্বাচন কমিশন এবং সরকার যতটুকু ঠেকাবে তার চাইতে বেশি দলগুলোকে দায়িত্ব নিতে হবে। যেমন ধরুন, আমরা খোলাখুলি যদি বলি, সংঘাতে জড়াতে পারে কারা কারা। জামাতের সারা দেশে এত শক্তি নেই, কিছু সিটে শক্তি আছে। আর বিএনপি সব জায়গায় তো বিশৃঙ্খলা করারও দরকার নেই। chaotic তার মানে situation। সংঘাতটা হতে পারে বিএনপি আর জামাতের মধ্যে, মূলত আমরা খোলাখুলি যদি বলি, এবং সেই এখন ভার্চুয়ালি সেটিই চলছে। আচ্ছা। আবার কিছু কিছু জায়গায় কিন্তু এক ধরনের মবও তৈরি হচ্ছে। এ বিষয়ে আলোচনা শুনবো জাহিদ ভাই ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, আমাদের সঙ্গে আলোচনায় আছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক ডক্টর জাহিদুর রহমান। জাহিদ ভাই, বিরতির আগে আমরা আলোচনায় ছিলাম যে নানান ধরনের সংকট আছে, নানান ধরনের সন্দেহ সংশয় আছে, তারপরেও তো আমাদের একটি ভালো নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমরা আছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সন্দেহ সংশয় বাড়ছে ডে বাই ডে। এর মধ্যে ভারতীয় কূটনীতিক যে দূরত্ব, বাংলাদেশ দিল্লি, ঢাকা দিল্লি যে সম্পর্ক গড়াচ্ছে, সেখানে আবার শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন। সবটা মিলিয়ে কি মনে হয়, খুব বেশি মানে শান্তিপূর্ণ হবে? আমি ওই জায়গায় আসছি। তার আগে শান্তিপূর্ণ হওয়ার দায়িত্বের কথা যদি বলা, আচ্ছা তারও আগে বলি, আসলে নির্বাচনটাকে সহিংস বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোথা থেকে হতে পারে। ধরুন, দেশে যারা পরাজিত হচ্ছেন এবং যারা ডিজাস্ট্রাস রেজাল্ট করছেন, ধরুন আপনি একটা হাইপ তুললেন যেরকম আমি তো জিতেও যেতে পারি, আমি এতই ভালো, আমি ঘাড়ে নিঃশ্বাস ফেলছি বিএনপির, যে আমি জিতেও যেতে পারি। জিতলেন না, এখন আপনি জেতা দূরে থাকুক, আপনার জেতার জন্য যত সিট লাগে তার 1/3ও পেলেন না, তখন কিন্তু রাজনীতি কঠিন হয়ে যাবে। প্লাস এখন একটা বেশ বড়সড় জোট দেখা যাচ্ছে ইসলামী দলগুলোর সাথে, আবার এনসিপি গেছে, এবি পার্টি গেছে, সব কিছু মিলে। এখন দাঁড়ালো যেটা, সে জিতবে কি জিতবে না, এই পরিস্থিতি হলে তার একটা সংঘাত হলে সে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা থাকতে পারে। আপনি আওয়ামী লীগের কথা বলছেন, বাংলাদেশ স্টেবল হয়ে একটা গণতান্ত্রিক পথে হাঁটুক, এটা কোনোভাবেই আওয়ামী লীগ পছন্দ করবে না। তাই সে যে কোনো রকমভাবে একটা সংঘাতের পরিবেশ তৈরি করতে চাইবে, এটাও ফর শিওর। আপনি ভারতের কথা বললেন, বাংলাদেশে নির্বাচনের কথা তারা মাঝে মাঝে বলে, কিন্তু তাদের জন্য প্রেফারেবল হচ্ছে বাংলাদেশ যদি গণতান্ত্রিকভাবে না দাঁড়ায়। সুতরাং সেখানে তাদেরও কোনো না কোনো ধরনের ভূমিকা থাকতে পারে। এদিকে প্রবলেম হচ্ছে আমাদের সরকার এফিশিয়েন্টলি এখন পর্যন্ত তারা কোনোভাবেই তাদের আইনশৃঙ্খলার ব্যাপারে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে নাই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিশেষ করে বিএনপির।
আমি বলতে যাচ্ছিলাম বিএনপির সাথে যেমন জামাতের সংঘাতের সম্ভাবনা আছে, বিএনপির যদি অনেক বিদ্রোহী প্রার্থী হয়, আমরা জানি না শেষ পর্যন্ত কতজন থাকবে, বিএনপির সাথে তার বিদ্রোহী প্রার্থীদেরও সংঘাতের সম্ভাবনা আছে। বিএনপিকেই আসলে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে এই কারণে, প্রায় নিশ্চিত, কেউ কেউ প্রায় নিশ্চিত বলুন, আমি বলবো নিশ্চিত একটা জয়, সেটা যেন প্রশ্নবিদ্ধ করার স্কোপ কেউ না পায়। কোন কোন জায়গায় প্রশ্নবিদ্ধ হতে পারে? যদি বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতি ঘটে, ভোটাররা ভয় পান ভোট দিতে যেতে, কোনো বিরোধী বিএনপির বিপক্ষে যারা আছে তারা যদি, কর্মীরা যারা কাজ করতে চান তারা যদি বাধার মুখে পড়েন, মানে লাইবিলিটি বা হারানোর উপায়, নিশ্চিত বিজয় যদি সাধারণ মানুষ মনে করে, নিশ্চয়ই বিএনপির অভ্যন্তরীণ যে নানান ধরনের জরিপ বা তাদের অবজারভেশনে তারাও তো এই একই ফলাফল পাবেন, তো তাহলে তারা কেন বিশৃঙ্খলা করতে যাবেন? যে ভোট হলেই তো নিশ্চিত এক ধরনের বিজয়। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে ওই যে বললাম, যেখানে কম্পিটিশন আছে, বিএনপি কিছু সিটে তো চ্যালেঞ্জড হবে, যেসব সিটে চ্যালেঞ্জড হবে সেসব সিটেই মানে প্রার্থী তখন বিএনপিকে চিন্তা করবেন। এই জন্য বলছি হাইকমান্ড কন্ট্রোল করতে হবে। বিএনপি 300 সিট পেল, আপনি একটা সিটে দাঁড়ান, আপনি জিতলেন না, আপনি তো হেরে গেলেনই, আপনি তো এমপি হলেন না। সুতরাং আপনার দল 299টা পেলো, এটা আপনাকে কিন্তু সন্তুষ্ট সাধারণ নিয়মে করে না। সেই জন্য দল 299 পাচ্ছে, তাই আমি যদি পারি শক্তি প্রয়োগ করে জিততে পারবো, ব্যক্তিগত জায়গা থেকে এক ধরনের, প্রত্যেকেই ব্যক্তি দিনের শেষে হ্যাঁ, ব্যক্তিগত জায়গা থেকে এক ধরনের আমি সংশয় হতে পারে। এমপি হতে পারবো কি পারবো না, আসলে ওটাই প্রত্যেকের কাছে ম্যাটার করে। প্রত্যেকে, আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই জায়গা থেকেই দলকে মোটিভেট যেমন করতে হবে, প্লাস দলকে কঠোর হতে হবে যাতে তার প্রার্থীরা এবং তাদের কর্মীরা কোথাও কোনো রকম কোনো নেগেটিভ কাজ থাকে। এই দায়িত্ব জামায়াতেরও আছে, কিন্তু জামায়াতের স্টেক এত হাই না। নির্বাচন বিতর্কিত হলে জামায়াতের বরং একটু সুবিধাই আছে, সে যদি বাজে রেজাল্ট করে সে এটাকে দেখাতে পারবে। কিন্তু নির্বাচন যদি খারাপ হয়, বিএনপির জন্য ঝুঁকি বেশি, কারণ তার নির্বাচনে বিজয়টা প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হবে। তো বিএনপিকে সতর্ক থাকা দরকার। তো বিএনপিকে সতর্ক থাকলো। অপরদিকে আমরা দেখছি জাতীয় পার্টিও কিন্তু বেশ কিছু আসনে মনোনয়ন সাবমিট করেছে, এবং এক ধরনের সন্দেহ করা হচ্ছিল, নানান পর্যায়ে আলোচনাও চলছিল যে জাতীয় পার্টি হয়তো আওয়ামী লীগের ভোট ব্যাংকগুলো ব্যবহার করতে পারেন, ভোট ব্যাংকটা ব্যবহার করে তারা এক ধরনের কি বলা যায় ফলাফল ভালো করতে পারেন, বা এই নির্বাচনে জামাতের চেয়েও এগিয়ে থাকতে পারেন কোনো কোনো ক্ষেত্রে। এই সম্ভাবনা কতটা আছে সময় বলবে। এই বিশেষ করে উত্তরবঙ্গে এই ক্যালকুলেশন, মানে যদি নাও যেতে একটা বিপদ জামাতের হচ্ছে উত্তরবঙ্গের। আর তার আগে একটু পেছনে যাই। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়, নিষিদ্ধর জন্য হাসনাত আবদুল্লাহ যখন ক্যাম্পেইন করেন, যমুনায় যান, শাহবাগে আসেন, জামাত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ নিয়ে অফিসিয়াল স্টেটমেন্ট প্রধান উপদেষ্টাকে বলে এসছেন। তো আমি একটা প্রশ্ন করতাম জামাতের মানুষজনকে টক শোতে, জাতীয় পার্টি ওর কোলাবোরেট করেছে, ওর দোষর, ঠিক আছে, মূল পাপী তো আওয়ামী লীগ, আপনি তখন ওকে নিষিদ্ধ করা নিয়ে কথা বলছেন না, একে নিষিদ্ধ করা নিয়ে এত সিরিয়াস কেন? আওয়ামী লীগের ব্যাপারে আসলে ইন্টারন্যাশনাল একটা ইস্যু তখন ছিল বলে তারা চুপ ছিলেন, কিন্তু জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করতে চেয়েছেন। ধরুন এবার উত্তরবঙ্গের কথা বলছি, ধরুন জাতীয় পার্টি জিতলো না, ধরুন, কিন্তু জাতীয় পার্টি ভোটে ভাগ বসালো, ভোটে যদি জাতীয় পার্টি ভাগ বসায়, সেই ভোট যদি জামাত না পায়, সম্ভাবনা আছে ওখানে বেশ কিছু জায়গায় বিএনপি জিতে যাবে। সেই কারণে তারা চান কোনোভাবেই জাতীয় পার্টি নির্বাচনে না থাকুক। আর আপনি যেটা বললেন, যদি আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে এই ধরনের সিদ্ধান্ত নেয় যে তারা লাঙ্গলের পক্ষে যারা দাঁড়াবেন তাদেরকে ভোট দেবেন, তাহলে জাতীয় পার্টি বেশ কিছু জায়গায় যথেষ্ট ভালো করার সম্ভাবনা আছে। আওয়ামী লীগের এখনও বেশ কিছু জায়গা আছে যেখানে তাদের প্রচুর ভোট ব্যাংক আছে, উত্তরবঙ্গে আছে। জাতীয় পার্টি যদি উত্তরবঙ্গে ভোট পায়, ফরিদপুর অঞ্চলে ফরিদপুর তো এই তো আছেই, এবং উত্তরবঙ্গেও আছে। ফরিদপুর অঞ্চলে তো আওয়ামী লীগই প্রধান, উত্তরবঙ্গে জাতীয় পার্টি আওয়ামী লীগ কাছাকাছি, বা পরের দিকে সম্ভবত আওয়ামী লীগ বেড়েও যাচ্ছিল। সো ওই ভোটও যদি তারা নিয়ে যেতে পারে, হু নোজ, একটা ফাইট জামাতের সাথে তার জাতীয় পার্টির আরও একটি অংশ কিন্তু ভোটের মাঠে আছে, আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন। আমার কাছে মনে হয় না ওইটা তেমন কোনো সিগনিফিক্যান্ট কিছু হবে, বরং জিএম কাদেরের নেতৃত্বে যেটা আছে সেটাকে জাতীয় পার্টি হিসেবে দেখা হবে। এখন আমাদের দেখতে হবে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে, দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয় কিনা। যদি দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়, তাহলে জাতীয় পার্টির বেশ কিছু সিটে জিতে আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে জামাত এক ধরনের চ্যালেঞ্জ, এই জন্য জাতীয় পার্টির নিষিদ্ধতা সে চাইছিল সিরিয়াসলি। বারবার জনাব তাহেরকে আমি বহুবার বলতে শুনেছি, মিডিয়ার সামনে বলতে শুনেছি, ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গিয়ে সেখানে বলতে শুনেছি, এগুলো তারা করেছেন। তো এবং উত্তরবঙ্গে প্রায় 32টি বা এরও বেশি কিছু আসন রয়েছে, যেখানে জামাত যদি আওয়ামী লীগ এবং
জাতীয় জাতীয় পার্টি যদি আওয়ামী লীগ এবং তার নিজের ভোট টানতে পারে, ধরুন জাতীয় পার্টি নির্বাচন করতে পারছে না, সেই ভোট কিছুটা বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা থাকলে অনেক ভোট জামাতে যেত। বরং উল্টো এখন জামাত প্রতিদ্বন্দ্বিতায় পড়ে যাচ্ছে, তাতে জামাত যদি হেরে নাও যায়, দুজন যদি পরস্পরের ভোট নেয়, তাহলে বিএনপির ভোট তো ফিক্সড কিছু ভোট আছে, বিএনপি জিতে যেতে পারে অনেক জায়গায়, এই সম্ভাবনা থাকবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে জামাতের ফলাফল তারা যেভাবে প্রত্যাশা করছে বিভিন্ন জরিপে যে বেশ ভালো করবে, সেই জায়গায় তারা টান পড়ে যেতে পারে। এই জায়গা থেকে কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করবার পর জামাতের আমির এই ধরনের বক্তব্য দিতে পারেন কিনা, সেই সম্ভাবনা থেকে উনি একদমই তাই। শুধুমাত্র জাতীয় পার্টি আসার নাও যদি আসতো, তাও তারা খুব সিগনিফিক্যান্ট কিছু করতেন বলে আমার মনে হয় না। ওই যে বললাম, আপনি আসলে এত হাইপ তৈরি করেছেন, বিশেষ করে অনলাইনে। আমাদের লোকজন তো এখন ফেসবুক দেখে মনে করে যে এটাই দুনিয়া, না ফেসবুকেই ফলাফল, এটাই দুনিয়া না, এটা একেবারেই দুনিয়া না। মাঠে যখন নামছেন তাদের কাছে আগে থেকেই নিশ্চয়ই জরিপ বা এসবের তথ্য আছে, এবং আমি বহু মানুষকে বলতে শুনেছি এক সময় যে জামাত অনেক ভালো করে ফেলবে। তারা অনেকে তাদের এলাকায় গেছেন, এমনি বাড়িতে গেছেন, এসে বলছেন না, মানুষের মধ্যে তো আসলে ওটা দেখছি না। সুতরাং ওইটাই হলো আসল কথা, যে তারা বুঝতে পারছেন তারা ভালো কিছু করবেন না, এবং সেই কারণে সম্ভবত চাইবেন জাতীয় সরকারের অংশ হতে। সেক্ষেত্রে তাহলে পার্লামেন্টে বিরোধী দল কে থাকবে? থাকবে না। তখন যদি জাতীয় সরকার হয় তাহলে বিরোধী দল থাকবে না। যদিও আমাদের যেটা জানতে হবে সেটা হলো, আমাদের সংবিধানের আর্টিকেল 70 অনুযায়ী কেউ দলের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায় এখনকার সংবিধানে। এটা আমরা পাল্টাচ্ছি, কিন্তু সরকারের সমালোচনা করার জন্য সংসদ সদস্য পদ বাতিল হয় না। তাই চাইলে সরকারের সমালোচনা করা যায়। এটা ইভেন বিএনপির সদস্যরা চাইলেও সেই সমালোচনা করতে পারে, এটা সমস্যা নাই। শুধুমাত্র যারা সরকারে আছে, মানে মন্ত্রীরা ছাড়া আর যে কেউ সরকারের সমালোচনা করতে পারে। সুতরাং বিরোধী দল না হলেও সরকারের বিরোধিতা আসলে করা যাবে। কে করবে? যে কোনো সদস্য, জামাত করতে পারে, এনসিপি করতে পারে। এই জন্য বললাম না, এমনকি বিএনপির সদস্যরাও, যিনি মন্ত্রী হননি, তিনিও সরকারের সমালোচনা করতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা মানে এটা পারমিটেড। ফ্লোর ক্রসিং না, ফ্লোর ক্রসিং ভোট দিলে হবে। ভোট দিলে হবে। আর ভোট দিলেও আমরা এখন নিয়ম, মানে সংবিধান সংস্কারে আসছে, অনেক ক্ষেত্রে ভোটও দেওয়া যাবে। এখন আমরা তো এটা নিয়ে প্রচুর আলাপ করলাম। আর্টিকেল 70 এখনো যেটা আছে, ফ্লোর ক্রসিং হবে যখন আপনি দলের বিরুদ্ধে ভোট দেবেন, কিন্তু আপনি দলের যে কোনো প্রস্তাবের বিরুদ্ধে সমালোচনা করতে পারেন, মতামত দেওয়া যাবে। জি। জাহিদ ভাই, অনলাইন প্রসঙ্গে আসি। আপনি আলোচনা শুরু করেছিলাম, আমরা আলোচনা শুরু করেছিলাম, অনলাইনে জামাত খুবই অ্যাক্টিভ। সেক্ষেত্রে বিএনপি এটি ডিবাঙ্ক করতে পারছে না কেন? তারা এটি জবাব দিতে পারছে না কেন? তারা কি মানে এটি ঘটনা সত্য তাই, না তারা এদিকে নজর কম দিচ্ছে? তারা নজর কম দিচ্ছে। ইনফ্যাক্ট এই এবং এগুলোকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু ভায়োলেন্সও হচ্ছে। নিশ্চিত এটা খুবই বড় বিপদের জায়গা। দীর্ঘদিন থেকে এই আলাপটা ছিল। এখন ঘটনা হয়েছে, বিএনপি হয়তো মনোযোগী হয়েছে গত 2-3 বছরে, কিন্তু জামাতের এই যে ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, এটা বহু বছর ধরে তৈরি হয়েছে। এবং জামাত আসলে এটা তৈরি করার কারণও আছে। তারা তো আসলে একটা পর্যায়ের মাঠে ছিল না। জামাত শেখ হাসিনা পতনের আন্দোলন কতটুকু করেছে এটা নিয়ে আমার সন্দেহ আছে। জামাত তাদের নেতাদের বাঁচানোর চেষ্টা করেছিল ফাঁসি থেকে। 14 সাল 15 সালে যে মুভমেন্ট হলো, জামাত ওখানে অ্যাক্টিভলি ছিল। তারা সাফার করেছে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল ওটা ঠেকানো। যখন নেতাদের ফাঁসি হয়ে গেল, আপনি খেয়াল করবেন জামাত আসলে আর মাঠে ছিল না। 14 সালের পরে তারা সাংগঠনিকভাবে একেবারেই কোথাও পাওয়া যায়নি। মানে আমি অন্য কোথায় ঢুকেছে সেটা যাচ্ছি না, কিন্তু এই যে উনি মাঠে ছিলেন না, তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা তখন কিন্তু অনলাইনকে অনেক বেশি গুরুত্ব দিতে শুরু করেন। আগেও ছিল, এটা আরও বাড়লো। কিন্তু বিএনপি তো মাঠে ছিল, বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করে গেছে, আইডেন্টিটি ফোকাস করেছিল। সেই কারণে সম্ভবত বিএনপি অনলাইনকে কম গুরুত্ব দিয়েছে। কিন্তু এটা ভুল। বিএনপি আপনার যতই শক্তি থাকুক না কেন, যত দিন যাচ্ছে এটা আর গুরুত্ব বাড়তে থাকবে। তো বিএনপি একটা সময় গুরুত্ব বুঝেছে, কিন্তু আপনি 2-3 বছর ধরে সিরিয়াস হচ্ছেন, 4 বছর 5 বছর ধরে সিরিয়াস হচ্ছে, একজন 15 বছর ধরে সিরিয়াস হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে বিএনপি মিডিয়া সেলও তো আছে, প্রকাশ্যে অনেকদিন ধরে কাজ করছে। তারাও তো এটি করতে পারে। আমার কাছে মনে হয় মিডিয়া সেলের যে কাজ আছে, সেই কাজটা খানিকটা ফর্মাল বা অফিসিয়াল। মিডিয়া সেলের কাজ কিন্তু আসলে সেই অর্থে ন্যারেটিভ স্থাপন করা না। বিএনপির হয়ে বা ওই যে বলেন জাতীয়তাবাদী বা মধ্যপন্থী অনেক অ্যাক্টিভিস্ট যারা বিএনপির সমর্থক না, কিন্তু মনে করেন বাংলাদেশে এই ডানপন্থী ইসলামী রাজনীতি থাকা উচিত না, তারা অনেকে এখন এজেন্ডা বা ন্যারেটিভ সেট করছে। সেটা হচ্ছে, আমার মনে হয় সেটা নাগরিক পর্যায় থেকে হচ্ছে। কিন্তু ওই যে বললাম, সামনে যে সমস্যাটা দাঁড়াবে সেটা হলো, ভোটের মাঠে সবাই ভোটার। মানে একজন সচেতন শিক্ষিত মানুষ ভোটার, একজন গ্রামে বসবাসকারী কম সচেতন মানুষ, যিনি একটা এআই ইমেজ দেখে সত্য মনে করেন। ধরুন আপনি একটা পত্রিকায় কাজ করছেন, আপনার পত্রিকায় দেখবেন লোগো ইউজ করে অন্য একটা তথ্য দিয়ে একটা ফটো কার্ড বানিয়ে ফেললো। এই রকম ঘটনা
ডিস্টিংগুইশ করার মতো সক্ষমতা যেহেতু মানে ওই মানুষগুলোর নেই, এদের এই প্রোপাগ্যান্ডার ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হতে পারে। যেহেতু আরও একটি বিষয় আছে যে জাতীয় নির্বাচন, একই সাথে জাতীয় নির্বাচনও হচ্ছে, গণভোট হচ্ছে জাতীয় নির্বাচনের পাশাপাশি, গণভোটের প্রচার প্রচারণা এবং সাধারণ মানুষ এটি বুঝতে পারছে কিনা? খুব স্পষ্ট না। সরকারের দিক থেকে কিছু ক্যাম্পেইন হচ্ছে, ক্যাম্পেইন আরও হওয়া দরকার। মূল ক্যাম্পেইন যখন শুরু হবে সম্ভবত তখন গণভোটের আলাপ হবে, কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন সংসদ নির্বাচনের চাপে এটা পড়ে যাবেই। মানুষের ধর্মই এটা, দীর্ঘমেয়াদে কি কোনটা কাজে লাগবে। আর এখানে এমন সব ইস্যু নিয়ে কথা হচ্ছে, এটা গ্রামের মানুষজন তো বোঝেও না। আবার গ্রামের সব মানুষ তো পড়তেও পারে না। পড়তে পারে না, ঠিক আছে, আপনি বোঝালেন গিয়ে। রাজনৈতিক দলের কাজ কিন্তু পড়াও না শুধু, ধরেন কর্মীরা গিয়ে বোঝাবে, ওইগুলো বুঝবে না। ও আসলে চায় হলো মার্কাটা কি, এবং সেই মার্কায় সে ভোট দিয়ে, সে কিন্তু বহু বছর ভোট দেয় নাই, বহু বছর সে তার সরকার নির্বাচন করতে পারে নাই। সুতরাং আপনি যতই চেষ্টা করেন হয়তো জানানো যাবে, কিন্তু মানুষের আগ্রহ এটা খুব বেশি হবে না। সেক্ষেত্রে এই গণভোট কতটা সফল হবে, যে উদ্দেশ্যে গণভোটটি হচ্ছে, নিশ্চয়ই আমরাও চাই গণভোটটি হা ভোট জয়যুক্ত হোক, এক ধরনের আকাঙ্ক্ষা তো আমাদের আছে জুলাইয়ের উপরে ভর করে, কিন্তু সেটি আসলে কতটুকু সফল হবে সে নিয়ে আলোচনা শুনবো। আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক ডক্টর জাহিদুর রহমান। জাহিদ ভাই, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে চাই, যে এই নির্বাচনটি কিন্তু বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু মুখিয়ে ছিল, বহু বছর সাধারণ মানুষ ভোট দেয় না। এরপরে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবগুলো রাজনৈতিক দলের একটাই আর্গুমেন্ট ছিল, নির্বাচন নির্বাচন। দু একটি দল অবশ্য বলেছে যে নির্বাচন আর একটু পরে দেয়া হোক, বা নির্বাচন সংস্কারের পরে হোক, বা বিচারের পরে হোক, কিন্তু ঘুরে ফিরে নির্বাচনকে কিন্তু কেউ স্কিপ করে যাননি। এবং নানান ধরনের সন্দেহ সংশয় ছিল যে এই নির্বাচনটি হবে কি হবে না। এবং আজকেও কিছুক্ষণ আগে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে যারা সন্দেহ সংশয় ছড়াচ্ছেন তাদেরকে নজরদারি করা হচ্ছে। এখনও কনফিউশন তাহলে ছড়াচ্ছেন যারা, তারা কিসের ভিত্তিতে ছড়াচ্ছেন, বা সরকারকে রিপিটেডলি এটি বলতে হচ্ছে, প্রমাণ করতে হচ্ছে, কারণটি কি আসলে আপনার কাছে কি মনে হয়? নির্বাচন বাংলাদেশে সহসা হবে না, এই চেষ্টা শুরু থেকে ছিল। নির্বাচন হয়ে যাবে, কিন্তু এই চেষ্টা ছিল যে হতে পারবে না, 5 বছর সরকার চাই, ইত্যাদি ইত্যাদি। এবং শুধু সেটা না, বহুদিন নির্বাচন হবে না এই চেষ্টাও ছিল। একটা বিপ্লবী সরকার টরকার বানিয়ে ফেলো, সংবিধান স্থগিত করে দাও, ফরমান দিয়ে দেশ চলুক, তারপর একটা নির্বাচন হয়ে গণপরিষদ হবে, তারপর সংবিধান লেখা হবে, তারপর সেটার ভিত্তিতে নির্বাচন হবে। এই আলাপ ছিল তো। ইভেন এখন এই আলাপগুলো যারা করতেন তাদের মধ্যে অন্তত একজন গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল এখনও নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন, এবং অবিশ্বাস্যভাবে তিনি বলছেন নির্বাচন হলে নাকি গৃহযুদ্ধ বেঁধে যাবে। অথচ কথাটা উল্টো হওয়ার কথা, যদি বাংলাদেশে নির্বাচন না হলে গৃহযুদ্ধ বাঁধার কথা, কিন্তু উনি বলছেন নির্বাচন হলে গৃহযুদ্ধ বেঁধে যাবে, নির্বাচন হওয়া মানেই সব শেষ। ওনার এই কথার কি যুক্তি আছে? উনি যেটা বলতে চান যে আমরা নির্বাচন করলে আগে সেই হাসিনার যুগেই ফিরে যাব, এবং সেটা আবার অনেকে মানবে না। জুলাইয়ের যারা চেতনায় বিশ্বাসী তারা মানবে না। জুলাইয়ের চেতনার লোকজন তো নির্বাচনে আছে। একদমই তাই। উনি তাদেরকে দীর্ঘদিন চেষ্টা করেছেন, তাদেরকে যথেষ্ট উস্কে একটা বিপ্লবী সরকারের ঘোষণা দেওয়া যায় কিনা। বিপ্লবী সরকার হলো ওনার কি লাভ? ওনাদের বা কারো কারো একটা হচ্ছে, কারো পরিকল্পনা আছে, কেউ কেউ বিপ্লবের স্বপ্ন সারা জীবন দেখেছেন, এখন কোনোদিন হয় নাই, হঠাৎ করে একটা গণ অভ্যুত্থান হলো, এটার ঘাড়ে সওয়ার হয়ে একটা বিপ্লব ঘটিয়ে ফেললাম আলাপাশে। কিন্তু বিপ্লবী সরকার হলে তো 8 আগস্ট 2024-এর আগেই হবার কথা ছিল, বা হবার সুযোগ ওই ছিল। সময় থেকে তিনি বলছেন, তা কেউ কিন্তু কেউ তারপরে তো ওই সরকার তো সংবিধানে ঢুকে গেলেন না, ঢুকে গেলেও আবার এখন একটা কেওস তৈরি করতে পারেন। সংবিধানে আপনি ঢুকে গেলেন, আবার নতুন করে এখন একটা বাধাবেন, সব বাতিল করবেন যদি জনগণ, একটা কথা ফ্যাক্ট, এটা কিন্তু ফ্যাক্ট, সেটা হচ্ছে জনগণ যদি সমর্থন করে, কালকে একটা বিপ্লবী সরকার হলো, ঘোষণা হলো নতুন করে, জনগণ যদি সমর্থন করে এই সংবিধান বাতিল, আমরা এটা করবো, তাহলে এটা হয়ে যেত। কিন্তু আপনি যেটা বললেন, ছোট যে অংশটাও কিছুটা বিশ্বাস করতো যে একটা বিপ্লবী সরকার করা যেতে পারে, তারাও নির্বাচনে ঢুকে গেছেন। সুতরাং এখন এগুলো বলা অর্থহীন। কিছু কিছু মানুষ তারপরও তাদের ইগো আছে, তারা চালিয়ে যাচ্ছেন, তারা বলে যাচ্ছেন। এর বাইরেও যেটা হয়, এটা হলো কারো আদর্শিক অবস্থান। আবার যেটা হয়, নির্বাচন হওয়া মানে কি আসলে,
নির্বাচন হওয়া মানে হচ্ছে, আমি খোলাখুলি বলি, বিএনপির সরকার হবে। বিএনপির সরকার মানে হচ্ছে এই সরকারের একচ্ছত্র কর্তৃত্ব বিএনপির হাতে যাবে। এখন একচ্ছত্র কর্তৃত্ব কিন্তু আমি নেগেটিভ অর্থে বলছি না, মানে একচ্ছত্র মানে বিজয় পাবে। বিজয় পাবে না, এবং 151 পেলেই তো সব ক্ষমতা তার হাতে। কিন্তু আপনি যেভাবে হ্যাঁ, সেটা আরো অনেক বড় হবে, অনেক বড় হবে। কিন্তু আমি বলছি আপনি সরকার গঠন করা মানেই হচ্ছে কোথায় কে থাকবে, বদলি পদায়ন সবকিছু আপনার হাতে। কিন্তু এই মুহূর্তে কিছু কিছু দল, কিছু ব্যক্তির হাতেও ভীষণ ক্ষমতা আছে। তারা সরকারের বহু জায়গায় ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে। এই সচিব কে হবে, ওই সচিব কে হবে, ওই ভার্সিটির ভিসি কে হবে, মানে নানানভাবে নিয়ন্ত্রণ করা। সুতরাং নির্বাচন হয়ে গেলে তাদেরও ভালো লাগবে না তো, এই যে বহুদিন পর তারা এক ধরনের ক্ষমতা পেয়েছেন। কারণ নির্বাচিত সরকার আসলে তারা ওই সরকারকেও তো বুদ্ধি পরামর্শ দিতে পারেন না, তারা গুরুত্ব হারাতে পারেন। আপনার বুদ্ধি পরামর্শ তো আপনি খুশি না, আপনি তো সরকার, আপনি তো সরকারের মতো কাজ করতে পারছেন। এটা কি বুদ্ধিজীবীর কাজ নাকি সরকার নাড়াচাড়া করা? না, আমি তাদের কথা বলছি না। এটা হলো বুদ্ধিজীবী যেটা করছেন সেটা একটা, কিছু ব্যক্তি আছেন সরকারের ভেতরে খুবই পাওয়ারফুল, তার পাওয়ার চলে যাবে। কিছু রাজনৈতিক দল আছে খুবই পাওয়ারফুল, তাদের ওই ক্ষমতা চলে যাবে। তো সাংগঠনিকভাবে তারা কই পাওয়ারফুল না কেন? খুব স্বাভাবিক, তাদের সাংগঠনিক পাওয়ারফুল না বলেই তো এই পাওয়ারটা যেহেতু পেয়ে গেছেন সেটা আর ছাড়তে ইচ্ছা করবে না, এটাই তো নিয়ম। আচ্ছা আচ্ছা, কারণ ওনারা ভালো মতো জানেন একটা নির্বাচন যদি হয় তার ফলাফল কি হতে যাচ্ছে, তারাও জানেন। তারাও জানেন এবং তাদের কথাবার্তা এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করে মানে শোক প্রকাশ করতে যাক আর সৌজন্য সাক্ষাতে যাক, প্রকাশ করতে গিয়ে বেরিয়ে এসে যেভাবে কথা বলছেন, আপনার কথাই সঠিক, সেটি প্রমাণ করে যে এক প্রকার তারাও মেনে নিয়েছেন। হ্যাঁ, মেনে নিয়েই তারা কিছু একটা চাচ্ছেন। আমি একেবারেই একমত। তো ফলে এটা তারা চাইছেন, কিন্তু যদি নির্বাচনটা পিছিয়ে যায় তাদের এই কর্তৃত্বটা থাকে, গ্রিপ আছে। এই কর্তৃত্ব কতটুকু আছে, এই কোন কোন জায়গায় আছে, এটা আমরা একটু আলোচনা করবার চেষ্টা করব একেবারেই নিজস্ব আসপেক্ট থেকে, অনুমান থেকে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছ থেকে শুনবো। আরও একটি ছোট্ট বিরতির থেকে ফিরে দর্শক আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি দ্রুত, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে আর কাবেল প্রশ্নগুলো সহজ। আলোচনায় আছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। জাহিদ ভাই, আমরা বিরতির পর আরও একটা আলোচনা শুনতে চাই, সেটি হচ্ছে যে মোস্তাফিজ এবং ক্রিকেটকে ইস্যু করে ঢাকা দিল্লি সম্পর্ক গত দুদিন ধরে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে। এটি আসলে এই নির্বাচনে বা আমাদের প্রতিবেশী দুটি রাষ্ট্র, প্রতিবেশী তো বদলানো যাবে না, আমাদের মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, বিশেষ করে এই নির্বাচনে? মানে আমি একটু খুবই হতাশ হয়েছে একটা জায়গায়, সেটা হলো জয়শঙ্কর এসেছিলেন, এটা একটা বার্তা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে, এবং মোদির একটা চিঠি তিনি হস্তান্তর করেছেন শোকের চিঠি দিয়েছেন তিনি। তো শুধু শোকের প্রকাশ না, ওখানে আরো কিছু কথা ছিল, এক ধরনের কূটনৈতিক বার্তা, বাংলাদেশের সাথে এনগেজ করার কথা। ডক্টর ইউনূসের সময় কিন্তু যথেষ্ট বাজে পরিস্থিতি হয়েছে। এর মানে এই না ডক্টর ইউনূস কোনো উস্কানিমূলক কাজ করেছেন। মানে ভারত তো আসলে এতদিন পর্যন্ত হাসিনার সাথে ডিল করেছে, ব্যক্তির সাথে। এখন ব্যক্তির ডিল কিরকম, মানে ওনার নত জানু বলি আমরা, উনি স্লেভের মতো কথা বলেছেন। ভারত যা বলে তাই, বিনিময়ে আমাকে ক্ষমতায় রাখো। ভারতকে যা দিয়েছি সারা জীবন মন্ত্রীরা বলছেন ভারত থেকে বলে আসছে আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে, আমরা থাকছি, আবার বলে দিয়েছি সম্পর্ক, দিল্লি আছে আমরা আছি, এগুলো আমরা শুনেছি তো বাংলাদেশে। ডক্টর ইউনূস যেটা করলেন বহুদিন পর, উনি একটা স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান যেভাবে কথা বলেন সেভাবে কথা বলতে গেছেন। সীমান্ত হত্যা হচ্ছে, অফিসিয়াল প্রতিবাদ জানিয়েছেন। আমাদের এখানে হিন্দু কমিউনিটির ওপরে অত্যাচার বলে মিথ্যা তথ্য দিয়ে কথা বলছে, সেটাকে ডিবাঙ্ক করে বাংলাদেশ পাল্টা কথা বলছে। এই জিনিস ওদের ভালো লাগেনি, তারা এভাবে এনগেজ করে অভ্যস্ত না। এখন সর্বশেষ যেটা হলো, জয়শঙ্কর আসার ফলে ওরা একটা জিনিস ভুল করছে, ইউনূসের সরকার বাংলাদেশের মানুষের সাথে তার সম্পর্ককে সে আর কত তলানিতে নিতে চায়। কি হলো, মুস্তাফিজকে কেন্দ্র করে কিছু হিন্দুত্ববাদী তাদের কিছু মুভমেন্টের জন্য আপনি আরবিট্রারিলি সিদ্ধান্ত নিলেন, যেটা ভারতেই সমালোচিত হচ্ছে। ভারতের এক্স ক্রিকেটাররা বলছেন এটা রাজনৈতিক, এবং আমি একজনকে কোট করি, খুবই ইন্টারেস্টিং। কংগ্রেসের বিখ্যাত নেতা শশী থারুর প্রশ্ন তুলেছেন, আচ্ছা এটা যদি লিটন দাস বা সৌম্য সরকার হতো এই মুস্তাফিজের জায়গায় কি হতো তাহলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিন্দুত্ববাদীরা এই কাজটাই করছে,
তার মানে হলো ভারতের জায়গা থেকে এটা উচিত হয়নি, বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষকে আর ক্ষুব্ধ করা উচিত হয়নি। বাংলাদেশ এখন যে পাল্টা ব্যবস্থা নিয়েছে এটা ভারতের জন্য ভালো হবে। ভারত বিরোধী মনোভাবটা আরো আরো প্রকট আর কতটুকু কট্টর হবে, কিন্তু এর মধ্যেই কট্টর আছে। মানে শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়েছেন, যিনি সেখানে বসে বসে আমাদেরকে হুমকি দিচ্ছেন, গালিগালাজ করছেন, আমাদের এখানে সব ধ্বংস করে ফেলার, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন এবং সেটা ঘোষণা করছেন। এখন নির্বাচনে প্রভাব পড়বে কিনা, আমি আগেই বলেছি, কোনো সহিংসতা বা সমস্যা যদি আমরা আমাদের মধ্যে এড়াতে পারি, তাহলে তারা কিছু ট্রিগার করে কিছু ঘটানোর সম্ভাবনা কমে যায়। একটা কথা বলি না, ঘোলা পানিতে মাছ শিকার। ঘোলা পানিতে মাছ শিকারের শর্ত কি? প্রথম শর্ত কি? পানিটা ঘোলা হওয়া। ঘোলা হতে হবে। পানি যদি ঘোলা না হয়, মাছ যারা ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের জন্য এটা স্কোপটা পাবে না। সো আমরা যেন পানিটা যদি ঘোলা হতে দেই নিজেদের মধ্যে ফাইট করে, ওখানে আওয়ামী লীগ ঢুকবে, ওখানে ভারত ঢুকবে, তারা নানান রকম মানে তাদেরকে আমরা প্রাসঙ্গিক না করি। এই দায় এবং দায়িত্ব দুটোই কিন্তু রাজনৈতিক দল, সবগুলো রাজনৈতিক দল। একদমই তাই, আমি শতভাগ একমত এই জায়গায়। এই নির্বাচনে অন্তত নিজেদের মধ্যে ধরনের সংঘাত আমরা অ্যাট এনি কস্ট যেন অ্যাভয়েড করতে পারি। মানে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা করে যেন বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু শত্রুতা বা ষড়যন্ত্র যেন এখানে সুযোগ মানে স্পেস করে না। আমি সহজ উদাহরণ দেই, 90s-এ মাঝামাঝি 94-এ সম্ভবত ইলেকশন হলো ভারতে, বিজেপি 2টো সিট পেয়েছিল, সেই বিজেপি পরপর 3বার রাষ্ট্র ক্ষমতায় আছে। সুতরাং কোনো দল যদি মনে করে আমি এবার যথেষ্ট ভালো করছি না, সে যদি সঠিকভাবে রাজনীতিটা করতে পারে, পরবর্তীতে তার সম্ভাবনা তৈরি হবে। এবং সেটি হওয়া উচিত। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক কমন ইন্টারেস্টে ঐক্যটা অনেক বেশি জরুরি। সেখানে কে জয়ী হলো, কে বিজয়ী হলো, আর বিজিত হলো, এটি মুখ্য না। অন্তত বাংলাদেশ প্রশ্নে আমাদের এইবারটা অন্তত সেই জায়গায় থাকতে হবে এবং নাগরিকের জায়গা থেকে নাগরিক দায়িত্বটাও সুচারুরূপে পালন করতে হবে বলে আমরা মনে করি। জাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আর কেবল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।